নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শ্রীরামপুর বিধানসভার সেই মমতা ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী এবং স্নেহধন্য প্রার্থী তন্ময় ঘোষকে একটা জোরে করতালি। ধন্যবাদ মহাশয়কে। রিসরা ২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে পথসভার আয়োজন করা হয়েছে, ঠিক আছে সেখানে উপস্থিত সমস্ত মানুষ, সমস্ত মায়েরা, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, প্রণাম, সালাম। এই মঞ্চে উপস্থিত আছেন আপনাদের প্রিয় কাউন্সিলর শীতলদা, আপনাদের নেতৃত্ব, আমারও নেতৃত্ব উপস্থিত আছেন, বাবুদা সহ সুপ্রিয়া আছে, গণেশদা আছে, আরও বাকি যারা আছে প্রত্যেকেই আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, নমস্কার। আমি বিকেল থেকেই খবর পাচ্ছি যে শীতলদা এখানে ধামাকা করছেন, প্রচুর লোকজন হয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত দেরি হওয়ার জন্যে। আসলে হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ার জন্যে আজকে উঠতেই পারছিলাম না। সকালবেলাতেই রিসাতে রোড শো ছিল, তারপরেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি এবং তারপরে কথা বলার মতো অবস্থায় ছিলাম না। তারপরেও মনে হলো যে এত মানুষজন, আপনারা এত আশীর্বাদ নিয়ে, এত ভালোবাসা নিয়ে আমার জন্য অপেক্ষা করছেন, তাই আপনাদের সামনে অন্তত উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। এরপরে আরো 4টে জায়গা আছে, সেখানেও চেষ্টা করবো অন্তত একবার করে আপনাদের সামনে উপস্থিত হওয়া। রাজনৈতিক বক্তব্য আমি গত 36 দিন ধরে দিই। গত 36 দিনে আমি শ্রীরামপুর বিধানসভার 271টা বুথে প্রত্যেকটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছি। প্রায় 380 কিলোমিটার হেঁটেছি। 380 কিলোমিটার পায়ে পায়ে হেঁটে আমি চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছানো। সুপ্রিয় ঝাঁঝালো বক্তব্য রাখছিল, আমারও খুব ইচ্ছে ছিল আজকে অনেক কিছু বলার আছে, অনেক কিছু শোনানোর আছে আপনাদেরকে, আপনাদের অনেক কিছু জানার আছে, বোঝার আছে 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু সেই গলার জোর বা শারীরিক শক্তি কোনোটাই আমার আর নেই আজকের জন্য। কিছু অল্প কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 2026-এর নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। 2026-এর নির্বাচন আর 5টা লোকসভা, বিধানসভা বা মিউনিসিপ্যালিটি নির্বাচনের মতো নির্বাচন নয়। এক মিনিট, খুব মাফ করবেন, একটা জরুরি কল ছিল, দিতেই হচ্ছে। যেটা বলছিলাম 2026-এর নির্বাচন, 2026-এর নির্বাচন সত্যি খুব গুরুত্বপূর্ণ নির্বাচন এবং অন্য নির্বাচনগুলোর থেকে আলাদা। কেন আলাদা? তার কারণ 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি করেছে বিজেপি, অভূতপূর্ব। আমি তো কখনো দেখিনি 45 বছরে, আপনারা দেখেছেন কিনা জানি না। একটা নির্বাচনকে কেন্দ্র করে 2024-এ লোকসভা নির্বাচন হয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে। সারা ভারতবর্ষে 543টা আসনে লোকসভা নির্বাচনে কেন্দ্র বাহিনী দেওয়া হয়েছিল 3,04,000। আমি যদি খুব ভুল না করি 3,04,000 মোতায়েন করা হয়েছিল। পশ্চিমবাংলা একটা রাজ্য, ভারতবর্ষের একটা রাজ্য, আস্তে আস্তে, ঠিক আছে, আস্তে আস্তে, একটা রাজ্য তার প্রথম দফার নির্বাচন 152টা আসনে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে 2,40,000 কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে। আপনারা ভাবুন, সারা ভারতবর্ষের নির্বাচনে 3 লক্ষ, আর একটা রাজ্যের শুধু প্রথম দফার নির্বাচন, তাতে 2,40,000 কেন্দ্রীয় বাহিনী। তার মানে আপনারা বাংলার মানুষকে, বাঙালিদেরকে কি চোখে দেখেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে। প্রশ্ন করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যে আপনারা বাঙালিকে কি চোখে দেখেন।
কেন বাংলার 152টা আসনে নির্বাচনের জন্য আপনাদেরকে এত আধা সেনা বাহিনী নামাতে হলো? সাজোয়া গাড়ি, ট্যাঙ্ক, মনে হচ্ছে যেন যুদ্ধ হচ্ছে। আপনারা তো এত নির্বাচন করেছেন, দেখেছেন। এখানে আবার নেতৃত্বরা আছে, তারাও করেছেন। দেখুন কত সুন্দর ফ্লেক্স, ব্যানার লাগানো হয়েছে, পতাকা লাগানো হয়েছে, সব দলেরই আছে। সিদ্ধান্ত নেবেন মানুষরা, সবাই সব দলের কথা বলবেন, শেষ সিদ্ধান্ত নেবেন মানুষরা, কারণ গণতন্ত্রে মানুষই শেষ কথা। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে দেখলাম পশ্চিমবাংলার নির্বাচনকে তারা যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। পশ্চিমবাংলার নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় বসে বলছেন বাংলার মানুষকে গাছে উল্টো করে বেঁধে পেটানো হবে 4 তারিখের পর। এই যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখের ভাষা হয় এবং তাদের রাজনীতি হয়, তাহলে আমাদের ভাবতেই হয় যে বাংলার মাটি থেকে তাদেরকে কি জবাব দেওয়া হবে। তিনি এখানে বসে এরকম চমক ধমক বাংলার মানুষকে দিতে পারছেন। বাংলার মানুষের একটা নির্বাচন, একটা উৎসব, সেই উৎসবকে একটা যুদ্ধে পরিণত করার জন্য 2 লক্ষের উপর আধা সেনাবাহিনী নামাতে পারছেন, যুদ্ধের সাজোয়া ট্যাঙ্ক নামাতে পারছেন। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে মণিপুরে যখন 2 জন আমার বোনের বয়সী মহিলাকে এইভাবে রাজপথে সম্পূর্ণ উলঙ্গ করে ঘোরানো হয়েছিল এবং কয়েকশো হায়নার দল তাদের মাথা থেকে পা অব্দি খুবলে খুবলে খেলেছিল, তখন কিন্তু এই আধা সেনাবাহিনীকে নামানোর কথা মনে পড়ে, কারণ বিজেপি শাসিত রাজ্য ছিল। মনে পড়েনি সেই দিন যেদিন পহেলগাঁওয়ে 26 জন ভারতীয় নাগরিক তারা প্রাণ হারিয়েছিলেন, পাকিস্তানের বর্ডার থেকে 4.5 কিলোমিটার ভিতরে এসে গুলি করে মেরে চলে গেল। সেদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মনে পড়েনি এবং মাননীয় অমিত শাহ মনে পড়েন যে কি করা প্রয়োজন। কোথায় ছিলেন আপনি সেদিন? আপনার এই গাছে উল্টো দিকে বেঁধে লোককে মেরে ফেলবো এই কথা বলার সাহস তো দেখিনি। আজকে প্রধানমন্ত্রী বাংলায় এসে বাংলার মায়েদের সুরক্ষার কথা বলছেন। বাংলার মায়েদের সুরক্ষার কথা বলছেন সেই প্রধানমন্ত্রী যিনি বিজেপি নির্বাচিত প্রধান। দেশের মানুষ ভোট দিয়েছেন, আমি বলছি বিজেপি দল হিসেবে তার নির্বাচিত প্রধান। তিনি বলার আগে ভেবে দেখেননি যে ভারতবর্ষের মধ্যে প্রথম 8টা রাজ্য যেখানে সব থেকে বেশি মহিলা ধর্ষিতা হয়, সেই 8টা রাজ্যই বিজেপি শাসিত। রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, আসাম, 8টা রাজ্য বিজেপি শাসিত। সেখানে তো আপনাদের ডাবল ইঞ্জিন সরকার আছে, সেখানে আপনাদের মনে পড়ে। আজকে বিজেপি নেতারা এসে বলছেন যে তারা বাংলা দখল করে নেবে। আমার বক্তব্য, আপনারা বাংলাকে দখল করার কথা বলছেন, কখনো তো বাংলার মানুষের হৃদয়কে জেতার কথা বলছেন। কোথায় ছিলেন আপনারা যখন এই এসআইআর এর নাম করে এতগুলো মানুষের প্রাণ চলে গেল? কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন যখন এত মানুষকে হেনস্থা করা হয়েছে? আপনারা কোথায় ছিলেন যখন বিজেপি শাসিত রাজ্যে পরিচয়পত্র দেখানোর পরেও তাকে জেলের ভিতরে ভরে দেওয়া হয়েছিল, এমনকি তাদেরকে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হয়েছে? কোথায় ছিলেন তখন? আপনাদের বাঙালির প্রীতি মনে পড়ে।